স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব রাজনীতিতে যোগ বিয়োগ এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সাথে আরও রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আমি প্রথমেই হাবিবুর রহমান হাবিব, আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকে বেশ কিছু কর্মসূচি শুরু করেছে সরকার, যেরকম তারেক রহমান বগুড়ায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। আবার স্বাস্থ্যমন্ত্রী অতীতে হামের যে পরিস্থিতি ছিল সেটি নিয়েও কথা বলেছেন, এবং টিকার সংকট নিয়ে এটিও বলেছেন। সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এবং আগামীকালকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রগুলোতেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে, এবং যানজট এড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সবকিছু মিলে কি মনে হচ্ছে, কোন পথে আগাচ্ছে দেশ? রাজনীতিতে কেমন করছে সরকার? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি সম্মান দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহালোচক প্রিন্সকে শুভেচ্ছা। আসলে একটা সরকার ক্ষমতা থাকলে তার তো কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড থাকবেই, সেই কর্মসূচি তাকে পালন করতেই হবে। তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে বগুড়াতে গিয়ে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য উনি কিছু উদ্বোধন করেছেন। তো এটা খুবই স্বাভাবিক, এবং উনি নিজ জেলা বগুড়া সেখান থেকে শুরু করেছেন। এটা সবার একটা টান থাকে, এটা নিয়ে আবার সমালোচনা করার একটা সুযোগও অনেকে মনে করে যে উনি তো প্রধানমন্ত্রী বগুড়ার না, সারা বাংলাদেশের, বগুড়ায় আগে যাওয়া লাগলো কেন? আবার না গেলেও সেটা একটা সমস্যা যে বগুড়াতেই গেল না কেন। যাই হোক, সব কিছু মিলে শুরু করেছেন। আমরা আশা করি উনি সুন্দরভাবে সামনে দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের সমস্যাটা হলো, আমরাও জানতাম না, কেউই জানতো না যে হঠাৎ করে সরকার গঠনের 10 দিনের মাথায় ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করে বসলো। এই যে সারা পৃথিবী এলোপাতাড়ি হয়ে গেছে। যেমন ধরেন, এই যে তেলের জন্য দীর্ঘ লাইন, দাম তো আগে বৃদ্ধি করা নাই, হঠাৎ করে বৃদ্ধি করলেন। ডিজেলে 9 টাকা, অন্যগুলো 20 টাকা, 19 টাকা এরকম। তা আমি আমার এক পরিচিত একজন আমেরিকা থাকে মেরিল্যান্ডে, আমি জিজ্ঞাসা করলাম তোমার ওখানে তেলের পেট্রোলের কী অবস্থা? আগে যেটা ছিল $2.19, 2.19, এখন এটা 4.19 বা আরও বেশি, $2 বেড়েছে আমেরিকাতেই। তো আমাদের সেই হিসাবে এখানে যুক্তি দিয়ে বলার কথা না যে আমাদের ধরেন বের হয়েছে কত পার্সেন্ট, 20%ও না, 15% এরকম। ডিজেলে বের হয়েছে 10%-এরও কম। তো এখন এই যে একটা অবস্থা, এবং তেলের পাম্পগুলিতে ব্যাপক লাইন, মানে কি শত শত গাড়ি। আর গাড়ি তো আমরা দেখতাম লাইন হলো গ্যাসের, যেখানে গাড়ি চলে সেখানে লাইন, পেট্রোল পাম্প তো লাইন দেখি নাই। এখন এত লাইন, যে গাড়িগুলো যাচ্ছে, এই যে ঢাকায় প্রাইভেট কার দেখি, সবগুলিকে অকটেন চলে না, চলে না। এখন তেলের দাম বাড়ানোর পরে তো বিপিসি তো সরবরাহও বাড়িয়েছে, তাহলে কেন এত দীর্ঘ লাইন? এখন দীর্ঘ লাইনের কারণ হলো, আগে যখন 120 টাকা করে পেট্রোল কিনতো, বাইরে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে 200 টাকা করে, দোকানদার ওটা বিক্রি করে 250-300 টাকা করে। এখন ধরেন তেলের দাম 140 টাকা অকটেন হয়েছে, এখন আগে বিক্রি করতে 80 টাকা লাগবে, এখন 100 টাকা লাগবে, 240 টাকা বিক্রি করবে। আবার পাম্পগুলির সুবিধা হলো, ওরা তো এই পায়, কী বলে, পার্সেন্টেজ হিসাবে পায়, কমিশন পায়। 1 লিটার তেল বিক্রি করে যদি আগে 5 টাকা পাইতো, তখন 20 টাকা বাড়ার কারণে তাদের আরও পার্সেন্টেজ বাড়বে, তাও তো লস নেয়। আর এই যে মোটরসাইকেল, এত মোটরসাইকেল ঢাকা শহরে, এত মোটরসাইকেল, মোটরসাইকেলকে প্রতিদিন তেল নেওয়া লাগে। আমি আমার এলাকায় গিয়েছিলাম, সেখান থেকে একই অবস্থা, ওই ভাড়ার থেকে আসে, তেল একবার নিয়ে গিয়ে আবার ঘুরে ফিরে আবার আসে। এই যে অনৈতিক আমাদের, মানে আমি একটা সুন্দর একটা দেখলাম যে রাশিয়া চাঁদে গিয়েছে, মহাকাশ জয় করতেছে বিভিন্ন দেশ। আমার বাংলাদেশে তো এরা আরও বেশি এগিয়ে গিয়েছে। ঘরে ঘরে অক্সিজেন চাষ হচ্ছে, ঘরে ঘরে পেট্রোল চাষ হচ্ছে, পুকুরের ভিতরে ডিজেলের চাষ করতেছে। কি অভিনব একটা ব্যাপার! কতখানি অনৈতিকতার অবক্ষয় ঘটলে যে ঘরে ঘরে সব আমরা অক্টেন জমা করতেছি, আমরা পেট্রোল জমা করতেছি, আমরা ডিজেল নিজে পুকুরের ভিতরে ঢুকে রাখতেছি সরকারকে বেকায়দা ফেলার জন্য। এত গাড়ি আপনি দেখেন, গ্যাসের লাইনে আপনি ঢাকাতেও যতগুলি গাড়ি আছে, প্রাইভেট গাড়ি যতগুলি আছে, 80% গাড়িতে গ্যাস আছে। তারা এত লাইন হবে কেন? কেন না এত লাইন? আমি গাড়ি চালাই, সেটা গ্যাসে চলে আমার গাড়ি।
আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, "এই, তুমি এই যে পেট্রোল তো মাঝে মাঝে লাগে স্টার্ট দেওয়ার সময়, তখন তুমি কী করো? তুমি কি পাম্পে যাও?" না, পাম্পে যাও। কী করো? আমি দোকান থেকে কিনি। দোকানদার কোথায় পায়? ওই যারা 2 ঘন্টা 3 ঘন্টা যারা লাইন দিয়ে তার বিক্রি কত টাকা? 200 টাকা। 120 200 টাকা কেনে কেন? 4-5 ঘন্টা 6 ঘন্টা লাইন থাকতে হয়। এই যে অবস্থা, আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এখন যে তার মানে টোটালি হচ্ছে একটা সিন্ডিকেটের মধ্যে চলছে। অবশ্যই আপনি যদি যাচাই করে দেখেন যে গত বছর এপ্রিল মাসে বা মার্চ মাসে যত তেল সাপ্লাই দেওয়া হয়েছে আপনার ডিপো থেকে, এই মাসগুলো দেখেন তো তার চেয়ে কতটুকু কম বা কতটুকু বেশি। এক গাড়ি তেল বিক্রি করতে আগে লাগতো 2-3 দিন 4 দিন পেট্রোল পাম্পগুলো, এখন তো এক বেলায় শেষ হয়ে যায়। জি, হাবিবুর রহমান হাবিব, আমি আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা বাজার সিন্ডিকেটের কথা আমরা অনেক আগে থেকে শুনে আসছি, বছরের পর বছর ধরে এই বাজার সিন্ডিকেটের কবলে আমরা সবাই। আমরা কি দেখেছি, আমাদের ইতিহাস কি বলে যে এর আগে কোনো সরকার বাজারকে বা নিয়ন্ত্রণ করতে পেরেছে বা বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পেরেছে বা বন্ধ করতে পেরেছে? নাকি সরকার বন্ধ করতে চায় না, নাকি রাষ্ট্রযন্ত্র চেয়েও হচ্ছে সিন্ডিকেট এখন বেশি শক্তিশালী হয়ে গেছে? আপনাকে ধন্যবাদ, হাবিব ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখেন, যে বাজার সিন্ডিকেটটার কথা বলছেন, আমি বাজারটা বাদ দিয়ে যদি বলি সিন্ডিকেটের কথাটা, এবং সিন্ডিকেটটা অবশ্য এখন এমন হয়ে গেছে, এটা বলা যায় সর্বত্র পরিস্থিতিটা এরকমের। তা হয়তো আমরা সর্বত্র আলোচনা না করে যে সিন্ডিকেট জনজীবনের সংকট তৈরি করছে এবং নিজের অর্থবৃত্ত উপার্জন করছে, আমরা সেই কথাটা বলছি। তো না, সেইটা যদি আপনি ইতিহাসগুলো দেখি, তাহলে আমরা ভাঙা অতীতেও দেখিনি, এখনো দেখতে পাচ্ছি না, দেখার আলামতও দেখতে পাচ্ছি না। এর কারণ আমরা খুব সহজে যেটা মনে করি, অন্ততপক্ষে যে বড় ঘটনা এই সিন্ডিকেটের মধ্য দিয়ে জনগণকে সংকটে ফেলে এবং নিজেদের অর্থবিত্ত তৈরি করে, সেইটা যদি ভাঙতে হয়, তাহলে অন্ততপক্ষে যে ব্যবস্থাটা চলছে এই ব্যবস্থার একটা পাল্টা ব্যবস্থা করতে হবে। সেই পাল্টা ব্যবস্থাটা কি? আমাদের বিবেচনায় আপনি যেসব জিনিসের সরবরাহকে কেন্দ্র করে বা যে জিনিসকে তারা গুদামজাত করে বা নানাভাবে তারা এই যে অনৈতিক কাজগুলো করে, এইখানে সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং সরবরাহের মূল্যটা নিশ্চিত করতে হবে। তাহলে আপনার সিস্টেমের ওই জায়গাটা হাত না দিয়ে পর্যন্ত আপনি আশা করতে পারেন না। আমি জাস্ট একটা ছোট করে উদাহরণ দিই, যেহেতু কথাটা উঠলো এই জন্যে। ধরুন আপনি এবার চলে আসেন নিত্যপণ্যের কোনো একটা জায়গার সিন্ডিকেশনে। আপনি এবার কল্পনা করে নেন, সে চাল বলবেন, চিনি বলবেন, যাই বলবেন। তা এইটা তো আমরা যদি ব্যবসায়ীদের উপর একটা গ্রুপের উপরে ছেড়ে দিই, তারা তাদের যত কথা বলি, ওই যে চোরা না শোনে ধর্মের কাহিনী, তারা শুনবে না। এদের আমি সবার কথা বলছি না, নিশ্চয়ই এর মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা আমাদেরকে টিকিয়ে রেখেছে, কিন্তু আমি যারা ওই ধরনের সিন্ডিকেশন করে সংকট তৈরি করে তাদের কথা বলছি। তাহলে এখন বিকল্পটা কি করতে পারতাম? আমরা যদি বিকল্প বাজার ব্যবস্থা এবং দামটা নিশ্চিত করতে পারতাম, তাহলে পারতো না। ধরুন এই জায়গায় আমি যেহেতু নিত্যপণ্যের কথা বললাম, আমাদের যদি একটা ফুল রেশনিং সিস্টেমটা থাকতো, এবং সেইখানে আপনি যদি নিশ্চয়ই রেশনিং সিস্টেম মানে তো সরকার ভর্তুকি দিয়ে একটা মূল্য নির্ধারণ করবে, এবং নিশ্চয়ই সেটা দরিদ্রদের জন্য, এই মুহূর্তে সবার জন্য আমি বলছি না। তাহলে সেইটা করতে পারলে আপনি বাজার সিন্ডিকেট কিন্তু যে পরিমাণ প্রভাব এখন দেখছেন, এটা আমরা দেখতে আমি পারতাম আপনাকে না। একটু থামাই। এই মুহূর্তে হচ্ছে বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন, আমরা একটু সেখানে চলে যেতে চাই। দর্শক, এই মুহূর্তে বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বগুড়ায় জনসভায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা ছিলাম সরাসরি সেখানে। আমরা এই পর্যায়ে রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে জাস্ট 1 মিনিটের মতো শুনে আমরা একটি বিরতিতে চলে যাব। যেটি বলছিলেন আমাদের প্রধানমন্ত্রী যে যা কিছুই করা হবে স্বচ্ছভাবে করা হবে, গণতন্ত্রের মতের পার্থক্য থাকবে, এটি নিয়ে আসলে আপনি কি বলবেন? যে দুই দল, বিশেষ করে জামাতে ইসলামী সহ 11 দলীয় জোট এবং বিএনপি আসলে এই দিকটা কতখানি ছাড় দিচ্ছে? না, আমার মনে হয় শুধু আপনি যেভাবে কথাটা বললেন, ওই ছাড় দেওয়াটা এইখানে প্রধান বিষয় না। কারণ ছাড় দেওয়াটা এটা যার যার রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে করবে, এবং আমাদের যে রাজনীতির কালচার, তাতে কে কাকে কি বলে রাজনৈতিকভাবে পরাজিত করতে পারে ওই বিবেচনা করবে,
এবং এই ক্ষেত্রে খুবই অসম প্রতিযোগিতা চলছে, বিশেষ করে 71-এর ঘাতক যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, দেশ বিশ্বাস করে না, তারা যখন বিরোধী দল, তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা বিন্দুমাত্র নেই। কিন্তু আমি একটা ছোট্ট মন্তব্য করি। আমি শুনলাম ভাষণটা, সাধারণত আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের ভাষণ এইভাবে আমার শোনার সুযোগ হয়নি, হয়তো আপনার টেলিভিশনের কল্যাণে সুযোগ পেলাম, এখানে আছি। আমি একটু ছোট মন্তব্য করি। ওনার বক্তব্য যেটা শুনলাম, আমি সাধারণত এভাবে মন্তব্য করি না, কিন্তু করছি, এখানে হাবিব ভাই আছেন, সব মিলিয়ে, যে আমি ওনার 80-90% কথার সাথে খুবই একমত। কিন্তু আমার একটা অভিযোগ আছে। উনি আজকে ধরেন দেশে এত সংকট বোঝার জন্য আমি স্পিডটা বলছি, যে হয়তো আগে উনি বলতে পারেন, যেহেতু পুরোটা শুনি নাই, ধরেন এই যে হাম সংকট, তেল নিয়ে সংকট, এবং পরে যেভাবে বললেন যে মানুষের যে সংকট এই জায়গাটা অ্যাড্রেস করবেন, কিন্তু ওনাকে বেশি সময় কোথায় নষ্ট করতে হলো খেয়াল করেছেন? সনদ সংস্কার কমিশন। আরে এই কথা এত সময় যেতে হবে কেন? কারণ উনি যেটা বলেছে খুবই কারেক্টলি বলেছে। কারণ ঐক্যমত্য কমিশন আমরা ছিলাম, বিএনপির পজিশন আমরা জানি, ঠিক বলেছে, কিন্তু একদল বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যেতে চাই, এইটাকে পা দেওয়া উচিত হবে না। বরঞ্চ আমি বলবো ওনাকে কেন বলতে হবে, ওনার দল আছে না বিএনপি, তারা কেন এরকম সভা সমাবেশ করে এই যে যারা দেশকে একটা অন্য সংকটে নিয়ে যেতে চায়, আমরা জানি তারা তো মনে করেছিল আমরা ক্ষমতায় চলে গেছি, ক্ষমতায় না যাওয়ার পরে তারা এই ধরনের একটা মানে কি বলবো যে ডিস্টার্ব করার জায়গাটা নেবে। তো সেই জায়গায় দলকে ভূমিকা পালন করতে হবে। এবং উনি যেভাবে কথাটা বললেন, অন্ততপক্ষে আমি বললাম যে প্রথম পার্টির 89%-এর সাথে বিশেষ করে আমি সংস্কার নিয়ে ফুললি অ্যাগ্রি করি, এবং কারেক্টলি বলেছেন, সেইটা দলীয়ভাবে সামনে এনে ওদেরকে বলা উচিত। এবং একজন দেশের প্রধানমন্ত্রী দেশের সংকট সেইটা কিভাবে সমাধান করবে, মানুষের সাথে পরামর্শ করে অন্যভাবে, তার এইভাবে যাওয়াটা এই মুহূর্তে নিশ্চয়ই খুব জরুরি বলে আপনার কথা আমি সূত্র মনে ধরেই করি। আমি বিরতির পরে হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসবো, তবে একটি বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা নিচ্ছে একটি বিরতি। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি রাজনীতিতে যোগ বিয়োগ এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন হাবিবুর রহমান হাবিব এবং রুহিন হোসেন প্রিন্স। এ পর্যায়ে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাইবো, যেটি বিরতির আগে রুহিন হোসেন প্রিন্স বলেছিলেন যে তারেক রহমানের বক্তব্য আমরা শুনছিলাম লাইভে, এবং তিনি বলছেন যে দেশে এখন নানা প্রকার সংকট রয়েছে, তারপরেও দেখা যাচ্ছে হচ্ছে আমরা সংস্কার, সনদ, কমিশন এইসব নিয়েই পড়ে থাকতে হচ্ছে একজন সরকার প্রধানকে। আসলে এটি নিয়ে আসলে বিএনপি শক্ত কোনো অবস্থান জানান দিচ্ছেন না কেন এখনো? কারণ সংসদে আমরা দেখতে পাচ্ছি যে 1/3 আসন নিয়ে বিরোধী দল সংস্কার কমিটিতে অর্ধেক আসন চাইছে, সেখানে বিএনপি কি একটু গড়িমসি করছে? এখানে বিএনপি চাচ্ছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু যাদের কাছে আশা করতেছে, এখন আপনার 10 লক্ষ টাকাতে ষাঁড় কিনলেন আর 1 লক্ষ টাকা গাভী কিনলেন, ষাঁড়ের পেটের নিচে নিয়ে গিয়ে যদি একটা সোনার যদি একটা বড় ভাঁড় নিজে দেন, 100 টাকা দুধও বের হবে না। ওই 1 লক্ষ টাকা গাভীর থেকে 2 কেজি 3 কেজি 4 কেজি দুধ পাওয়া যেতে পারে। তো উনি চাচ্ছেন, ওইভাবে ওনারা তুলনা করতে চাননি, তারপর বলে যে এরা আসলে তো দেশের ভালো তো চায় না। দেশ নিয়ে ওরা কবে ভেবেছে? দেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে নাই, স্বীকার করে নাই। বিশ্বাস না করলেও ভালো, স্বীকার না করলেও ভালো, যুদ্ধে অংশগ্রহণ না করলে ভালো, কিন্তু যে কাজটা তারা করেছে, লজ্জা শরম কিছু নাই। সেখানে যুদ্ধের সাথে বিরত করেছে, এদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রাম তুলে দিয়েছে পাকিস্তানদের হাতে, জনপদ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যারা জাতীয় স্মৃতির সাথে এইবারে আগ পর্যন্ত যায়নি, যারা শহীদ মেলা তারা যেত না, এবার গিয়েও বলেছে এবার রাষ্ট্রীয় আচার পালন করতে বিরোধী নেতা হিসাবে। তাদের কাছে কি আশা করতে পারে? তারেক রহমান দেশটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু ওরা তো সে কথা শোনার মতো মানুষরা তো না। উনি 2/3 ভোট পাওয়ার পরেও, তারপরে উনি জামাতের আমিরের ওখানে গিয়েছেন, এনসিপির ওখানে গিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু তারা শোনার না। এখন যে বধির, তার কাছে ঢাক ঢোল পিটালেও সে শুনবে না। তো ওরা হলো দেশের ভালো কাজ করার মতো, শোনার মতো ওদের কানে সেই ইয়ে নেই। তো এই জন্য উনি চেষ্টা করছেন। তবে রবীন্দ্র প্রিন্স খুব সঠিকই বলেছেন একটা কথা, ওনাকে বলতে হচ্ছে, সরকার প্রধান হয়ে ওনাকে বলতে হচ্ছে এই সমস্ত জুলাই সনদ কথা। উনি কিন্তু, আমরা যেটুকু শুনলাম এইটুকু কিন্তু ওনার মূল বক্তব্য না, আরও বক্তব্য আছে। সেই বক্তব্যগুলিতে উনি হয়তো দেশের কথা, সমাজের কথা, উন্নয়নের কথা, সামনের দিকে বাংলা এগিয়ে নিয়ে যাওয়ার কথাগুলি বলেছেন। এখানে জাস্ট কি পয়েন্টে কিছু কথা বলেছেন। তারপরেও বলবো যে এখন দেশে যে মহাসংকট সামনে আমাদের দিকে ধেয়ে আসছে, 10 দিন বয়সে সরকার সামনে পাহাড় পরিমাণে একটা বাধার সম্মুখীন হলো। যেখানে ডিঙি নৌকা দিয়ে নদী পার হওয়ার কথা, সেখানে সমুদ্রের জলোচ্ছ্বাস,
সেখানে আপনি তো জাহাজ দিয়ে পার হতে পারবেন না। তো এখন ধরেন বিএনপি ক্ষমতা না আসতো বা ইন্টারিম গভর্নমেন্টই ক্ষমতা থাকতো বা অন্য কেউ ক্ষমতা যারা বলছে তারা কি করতো? আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলাম। ইউরোপের প্রত্যেকটা দেশে আমি কালকে একটা ডাটা নিয়ে বসছিলাম নেক্সাস টিভিতে, বললাম কোন কোন দেশে কী পরিমাণ দাম বেড়েছে। আমাদের তো দীর্ঘদিন দাম বাড়ায়নি, 1 মাসের বেশি দাম বাড়ায়নি, সর্বশেষে না পেরে করেছেন। তারপরে আমি সরকারি দলের একজন কর্মী হিসাবে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, পেট্রোল অকটেনের দাম বাড়ালেও ডিজেলের দামটা বাড়ানোটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি, যদিও ডিজেলের পরিমাণ অনেক বেশি লাগে আমাদের দেশে। তো এই 9 টাকা বাড়ানোতেও হয়তো যেটুকু সরকারের ঘরে মানে ভর্তুকির থেকে কম টাকা মানে কম ভর্তুকি দিতে হবে, কিন্তু এই 9%-এর কাছে বা 9 টাকার কাছে 9 টাকা যত লস হবে সেই লসের পরিমাণ হবে অনেক বেশি, 30-40%-এর উপর চলে যাবে। কারণ এই 9 টাকা বৃদ্ধি করার কারণে যে বাস ভাড়া ছিল ধরেন 600 টাকা, তার বাড়ার কথা খুব বেশি হলে 20 টাকা 30 টাকা, তার তেলে কতটুকু এইটুকু বাড়াতে, সেখানে দেখা যাচ্ছে এখানে 40% বাড়িয়ে দিয়েছে, লঞ্চ বাড়ি ভাড়া সব কিছু। তো এইটা সরকারকে আবারও বিবেচনা করার জন্য আমি বলবো, যদি কঠিন তারপরেও একটা খাতে আপনার ধরেন 2000 কোটি টাকা লসও হয়, অন্য দিক থেকে আপনার 15-20 হাজার কোটি টাকা সেভ হবে আপনার। তা প্রোডাকশন হ্যাম্পার কোনোভাবেই করা যাবে না। এখন ইরিগেশন আর ইরিশ চাষ হচ্ছে, আমার এলাকায় লিচু বাগান আছে, এখন যদি তারা পানি দিতে না পারে বা এই যে হঠাৎ করে দামটা বেড়ে গেল তাদের সমস্যা। একটা গাড়ি ধরেন লিচু একটা যাবে চিটাং, আমার ঈশ্বরী থেকে যাবে চিটাং, ভাড়া থাকে 25,000 টাকা। এখন এর সাথে তেলের সমন্বয় করলে হতে পারে 30,000 টাকা, দেখা যাবে 40,000 টাকা ভাড়া সে বলবে। তেলের দাম বেড়েছে সব ক্ষেত্রে, ডিজেল বলেন, আপনি ট্রেন বলেন, স্টিমার বলেন, লঞ্চ বলেন, প্রোডাকশন কস্ট বলেন। দুইটা জিনিস আমি সরকারের কাছে বলবো, দুইটা জিনিস বাসে রাখতেই হবে। এক, উৎপাদনের ক্ষেত্রটা বন্ধ করা যাবে না, মানে কৃষি সেক্টর বন্ধ করা যাবে না কোনোভাবেই, এটা যেন বন্ধ না হয়। আরেকটা হলো শিল্প, এই তেলের মাধ্যমেই তো আপনার বিদ্যুৎ উৎপাদন হয়। তো এখন তেলের দাম বৃদ্ধি করার কারণে যে এই যে শিল্প খাতে যে অতিরিক্ত টাকাটা লাগবে, এইটা যদি কোনো কারণে গার্মেন্টস শিল্পের উপর যদি আঘাত আসে তাহলে এটা পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। জি, এই পর্যায়ে রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি নিজেও জানেন যে যতবার গণ অভ্যুত্থান হয়েছে বিএনপি সরকার গঠন করেছে এবং পাহাড় সম সংকট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, আসলে বিএনপি কি অতীত থেকে শিক্ষা নেবে কিনা এবার? আচ্ছা, আমি ওই কথা বলার আগে বা ওটার সাথে মিলিয়ে বলি, আমার কথা হচ্ছে অতীত থেকে তো শিক্ষা নিতেই হবে। সেটা যদি না নেয় তাহলে এটা সংকটে পড়বে, শুধু বিএনপি না, দেশটা সংকটে পড়বে। তবে আমি এই কথাটুকু বলি, দেখুন মানে রাজনৈতিকভাবে বিএনপি তার এক ধরনের আদর্শের দল, কমিউনিস্ট পার্টি আমরা আর এক আদর্শের দল, তাই না? আমাদের কিন্তু নানা ডিফারেন্স, কিন্তু তারপর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা তাদের যে ইকোনমিক পলিসি, আমাদের ইকোনমিক পলিসি ডিফারেন্ট, কিন্তু তার মধ্যে থেকে কতগুলো কালচারের পরিবর্তনের চেষ্টা করছে, খেয়াল করেন। এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানানো প্রয়োজন না, কিন্তু তারপরও ধন্যবাদ শব্দটা মানুষকে বোঝার জন্য বলছি, হাবিব ভাইকে ধন্যবাদ জানাই। একটু খেয়াল করেন, হাবিব ভাই তো এই দলের কে না জানে ওনার পরিচয়, তো উনি আজকে এইখানে দেখেন, খেয়াল করেন যে ডিজেলের দাম নিয়ে কতগুলো কথা বললেন। তো আমি ওই যে আপনার যে কথা বলেন, এই যে উপলব্ধি, এখন এই উপলব্ধিটা দলের উপলব্ধি হিসাবে যদি আসে এবং কার্যকর ভূমিকা নেয় তাহলে মানে কার্যসিদ্ধি সাধন হবে, না হলে আপনি সাধারণভাবে এটা কোনো লাভ হবে না যদি এটা না নেয়। রুহিন হোসেন প্রিন্স এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের দুজনের কাছে আবারও আসবো, তবে একটি বিরতির সময় আবার হয়ে গেছে। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা, আবারও স্বাগত আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। এ পর্যায়ে রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাইবো, রাজনীতিতে যোগ বিয়োগ আসলে অনেক জটিল একটি প্রক্রিয়া, জনগণ এত কিছু বোঝে না, জনগণ চায় খুব তাড়াতাড়ি ফল দেখতে এবং তারা কিন্তু খুব দ্রুত সিদ্ধান্তও পাল্টায়। আপনার কি মনে হয় যে সরকার জনগণের সাথে তাল মিলিয়ে চলতে পারছে কিনা? না, আমি যেহেতু সময় কম কংক্রিট বলি, জি, তাল মিলিয়ে চলতে পারছে না। হাবিব ভাই এলাকার থাকা মানুষ, পুরনো ছাত্র আন্দোলনের মানুষ, হয়তো সব কথা দলের মধ্য থেকে বলা যায় না, তাও আজকে উনি যেটা বললেন খুবই কারেক্টলি অ্যাড্রেস করেছেন। দেখেন, হ্যাঁ এটা বুঝলাম যে আন্তর্জাতিক ব্যাপার আছে এবং দামের এই পজিশন হয়েছে, কিন্তু আমার দেশে কৃষিতে যদি এর প্রভাবকে আপনি বিবেচনা না করতে পারেন তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন। আপনি যে কার্ডের কথা বলছেন, উদাহরণ দিই, কৃষি কার্ড ভালো খবর, কৃষি নির্মূল খুব ভালো খবর, কিন্তু কৃষকের যদি উৎপাদন খরচ বাড়ে আর লাভজনক মূল্য যদি না পায়, আপনার তো সবই খারাপ অবস্থা হয়ে যাবে।
তাহলে আপনি সেই বিবেচনাটা আপনি গত করবেন 2 না। দিন ধরে মূল্যধারার গণমাধ্যমগুলোতে কিন্তু ওই যে কৃষকদের নিয়ে মাঠ ফেটে চৌচির স্বাভাবিক। হয়ে যাচ্ছে, পানি দিতে পারছে না জ্বালানির অভাবে, এসব কিন্তু আসছে। না, স্বাভাবিক। আমি এক্ষেত্রে আমি এই আমাদের প্রধানমন্ত্রীকে একটা উদ্ধৃত করি। দেখেন, মনে আছে উনি যখন লন্ডনে ছিলেন তখন আলু চাষিরা দাম পাচ্ছিলেন। উনি কি বলেছিলেন ওইখানে বসে, যে সংস্কার আলোচনার থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আলু চাষিদের কাছে টাকা পৌঁছে দেয়। আমি বলবো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে কি উনি এটা ভুলে গেলেন? এটা ভুলে গেলেই উনি জনগণের আস্থা অর্জন করতে পারবেন না। আজকে অন্য জায়গা থেকে হলেও আমাদের কৃষি রক্ষা করা, শিল্প রক্ষা করা, আমি হাবিব ভাইকে ধন্যবাদ জানাই সেই কারণে যে এইটা রক্ষার জায়গায় যদি না যাই তাহলে সংকটে পড়বো। কেন? ছোট করে বলি, দেখেন আপনি যদি বলেন এটা কিন্তু বিএনপি যে এই সংকটের জন্য সবটা নট দ্যাট, সেটা বলছি না। দীর্ঘ মানে স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন, পরে 18 মাসের ইউনিসিও যে অপশাসন, তাতে সংকট তৈরি করেছে। উনি 3G0 থিওরি মানে কি, জিরো দারিদ্র জিরো বেকারত্ব, তো উনি কি বলে দারিদ্র প্লাস বেকারত্ব প্লাস করে চলে গেছেন। তো সেই জায়গায় তো উন্নয়নের জায়গায় যাওয়া যাচ্ছে না। সুতরাং জনগণের কাছে প্রথম জনগণ কি চেয়েছে খেয়াল করেন, আস্থার কথা বলেন, যে মব টপ থাকবে না, মব থাকবে না, একটা আইনের শাসন প্রতিষ্ঠা আর একটা হবে, আমি অন্তত পক্ষে একটু শান্তিতে থাকতে পারবো, আমার জিনিসপত্রের দাম আমার পকেট অবস্থা অনুযায়ী একটা সহনীয় পর্যায়ে থাকবে। জি, অসংখ্য তারপর অন্য ধন্যবাদ। জায়গায় আমি এই জায়গায় আমি বলবো জনগণের সাথে থেকে পরামর্শ নিয়ে যদি কাজ না করে তাহলে যত বাইরে আপনি প্রচার করেন না কেন জনগণ আস্থা অর্জন করতে পারবে না। ধন্যবাদ। এই পর্যায়ে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একেবারে 30 সেকেন্ডে শুনে নিব যে আপনি সরকার কি পরামর্শ দিতে চান জনগণের সাথে তাল মেলানোর জন্য। আমি প্রথমে দর্শক শ্রোতাদের কাছে আমি ভুল সংশোধন করতে চাই। আসলে ডিজেলের দাম ছিল লোকালে 100 টাকা 99 পয়সা, এখন 115 টাকা হয়েছে, এটা সংশোধনে দিলাম। আর হলো ওই যে আবারও সরকারের কাছে একই কথা বলবো, এই জুলাই সনদ বলেন, এটা বলেন, সেটা বলেন, যাই বলেন না কেন, জনগণের পেটে যদি ভাত না থাকে, আমার কৃষি উৎপাদন যদি ব্যর্থ হয়, শিল্প কারখানা যদি বন্ধ হয়ে যায়, ইরির মাঠ যদি গরুর মাঠ ফেটে চৌচির হয়ে যায়, তাহলে আপনি সব বাস্তবায়ন করার পরেও জনগণ কিন্তু আমার পাশে থাকবে না। আওয়ামী লীগ যে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, ভোটার বিহীন নির্বাচন করেছিল, কোনো কিছুতেই মানুষ মাঠে নামতো না যদি উদ্যোগ হতে জনজীবন নিয়ে আল্লাহ বিশ্বাস না নেমে আসতো। সেই জন্য আমার সরকারের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান থাকবে, আপনি যে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি সেগুলো নামবেন। তবে এই যে কথাগুলো আমি বললাম ডিজেলের জন্য, আবারও বলছি, একটা মাত্র ডিজেলের কারণে বাংলাদেশ সরকারকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি এই ডিজেলের দাম যদি সমাধান না করে সরকার ক্ষতি হবে, কষ্ট হবে। তারপরে মনে করি যে এইটা ভবিষ্যতে যদি আরও বেড়ে যায় তখন কী করুন? আপনি অক্টেনের দাম বাড়ান, পেট্রোলের দাম বাড়ান, কিন্তু ডিজেলের দামটা আর বাড়ান না। জি, অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব এবং রহিন হোসেন প্রিন্স, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।